আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনেক প্রতীক্ষার পরে এবং অনেক বাধা বিঘ্নের পরে কিন্তু এইচএসসি 25 ব্যাচের পরীক্ষাটি আজকে শেষ হয়েছে। তো এই পুরো সময়টাতে এইচএসসি 25 ব্যাচের সাথে কিন্তু আমরা অনেক বৈষম্য দেখতে পেরেছি। সেটা প্রশ্ন কঠিন করা হোক বা প্রশ্ন ভুল করা হোক বা আরো অন্যান্য বৈষম্য হোক, কিন্তু এই সবগুলোর ঊর্ধ্বে যেয়ে কিন্তু অ্যাডমিশনে সম্পূর্ণ একটা ভিন্ন চিত্র তোমরা দেখতে পাবে। কারণ কোন বোর্ডে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল এটা কিন্তু তারা কখনোই দেখবে না। তারা কিন্তু সব বোর্ডকে একইভাবে আর কি দেখবে। আর তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকে তোমাদের সামনে আলোচনা করব যে অ্যাডমিশনে আসলে কাল্পনিক প্রস্তুতি নয়, অ্যাডমিশন তোমাদের জন্য হওয়া উচিত একটা বাস্তবিক প্রস্তুতি এবং সিদ্ধান্ত নেওয়ার মোক্ষম সময়। তো চলো আমরা দেরি না করে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমেই যদি আমি সোহেব ভাইয়ের কাছে বলি যে ভাই আসলে অ্যাডমিশনের প্রস্তুতি কোন কোন রাস্তায় আমরা নিতে পারি বা কয়টা ওয়ে আছে অ্যাডমিশনের প্রস্তুতি আমরা ভাগ করতে পারি? আচ্ছা, তো এখানে আমরা আসলে মেইনলি বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাডমিশন জার্নিকে তিনটা ভাগে ভাগ করা হয়। আমরা সবাই জানি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি। এবারেও অনেকে অন্যান্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে থাকে। স্পেশালি অনেকে দেখা যায় যে টার্গেটেড থাকে, অনেকে এমআইএস, টিবি, ইউপি এগুলো দিকে টার্গেটেড থাকে। তো এবারেও অনেকের বাইরে যাওয়ার প্ল্যান থেকে, বাদ বাকি আমরা অ্যাজ এ হোল আমরা জেনারেলি যেটা হিসাব করতেছি সেই হিসাবে আমরা তিনটাই ধরি, মেডিকেল, ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখন এখানে আমাদের বিষয়টা যেটা সমস্যা তৈরি করে সেটা হলো যে তুমি কোনটার প্রস্তুতি নিবা বা তোমার আসলে আশেপাশের লোকজন কি বলতেছে, এই কয়েকটা বিষয়ে দেখা গেছে যে আমাদের অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়। তো এই বিষয়ে যদি আমরা বিভাগ কিছু বিষয়টা হলো, আমরা আজকে তোমাদের সোহেব ভাই যেটা বললো যে তিনটা আর কি আমরা তিন ভাবে প্রস্তুতি নেই বা তিনটাকে টার্গেট রেখে প্রস্তুতি নেই। তো এই তিন ভাবে কিভাবে মানে কারা কোন লাইনে প্রস্তুতি নিলে সব থেকে বেস্ট সিদ্ধান্ত হবে এবং কারা কোনটা না নিলে ভালো হবে, আজকে কিন্তু আমাদের ভিডিওর মূল উদ্দেশ্যই কিন্তু এটা। তো শুরুতে আমি আরেকটা বিষয় তোমাদের হলো আলোচনা করতে চাই, সেটা হলো অ্যাডমিশনের একটু প্রেক্ষাপট সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিতে চাই। সেটা হলো, তোমরা তো এইচএসসি তে প্রায় 14 লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের হলো ফেল ছিল মানে 24 ব্যাচের কিছু ছিল, সব মিলিয়ে। কিন্তু তোমাদের যখন রেজাল্ট দিবে সবাই তো পাস করতে পারবে না, যারা পাস করবে তারাই কিন্তু অ্যাডমিশনের চিন্তা করবে, তার মধ্যে সবাই না। তো দেখা যায় যে প্রতি বছর প্রায় 6 থেকে 7 লক্ষর মতো শিক্ষার্থীরা অ্যাডমিশনের চিন্তা করে থাকে। তো এর মধ্যে কিন্তু সবাই আবার ডেডিকেটেড না বা সবাই চান্স পাওয়ার মতো না। হ্যাঁ, অনেকে আছে বাসার প্রেসারে নেয় বা অনেকে আছে এই টাইমে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হয় বলে নেয়। কিন্তু আমরা যদি একটু গ্রস চিন্তা করি তাহলে প্রায় 6 থেকে 7 লক্ষ বা 8 লক্ষ শিক্ষার্থীরা কিন্তু অ্যাডমিশনের প্রস্তুতি মানে নিয়ে থাকে বা চিন্তা করে থাকে। আর আরেকটা বিষয় হলো, যদি এই তিনটা যেই তোমাদের সোহেব ভাই বললো যে এই তিনটা অ্যাঙ্গেলে আমরা প্রস্তুতি নেই, তো এখানে টোটাল আসলে সিটের সংখ্যা কত? তো এখানে কিন্তু প্রায় মানে 40,000-এর আশেপাশে সিট রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে মানে ধরতে গেলে প্রায় সবাই মানে অধিকাংশই হলো এটা একটু বলে দিই পাবলিক আর ন্যাশনাল, আই থিং না পাবলিক। হ্যাঁ, আমি পাবলিকের কথা বলতেছি, আমরা ন্যাশনালের কথা কিন্তু বলছি না। মানে পাবলিকের সিট হলো প্রায় 40,000-এর কম বেশি আর কি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি মিলিয়ে আর কি যেটা বললাম। তার মানে এইটা ধরা যায় যে খুবই কম সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে। এখন তুমি হয়তো গুরুত্বটা বুঝতে পারতেছো যে এইখানে সিদ্ধান্ত নেওয়াটা বা তোমার প্রস্তুতিকে তুমি কিভাবে সাজাবে এটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা স্টেপ তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি একটা স্টেপ মিস করে যাবে মানে তোমার জায়গাটা আরো কয়েক হাজার শিক্ষার্থী দখল করবে, একজন না। হ্যাঁ, মানে 10% তোমার একটা স্টেপের ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত তোমাকে সরিয়ে দিয়ে আরো কয়েক হাজার শিক্ষার্থী সেখানে লড়াই শুরু করে দিবে। এখানে একজন 1 বাই 1 না, 1 এর সাথে কয়েক হাজার বা লক্ষের হিসাব চলে আসে। তাহলে তোমরা বুঝতেছোই যে তোমাদের আসলে মানে কতটা বেশি গুরুত্বপূর্ণ একেবারে শুরুতে সিদ্ধান্ত নেওয়া। এখন আমি তোমাদেরকে যদি বলি যে ধরো তোমার বাবা মার একটা স্বপ্ন ছিল তোমাকে ডাক্তার বানাবে বা ইঞ্জিনিয়ার বানাবে বা ফার্মাসিস্ট বানাবে, যেইটাই হোক। এবার তোমার একটা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে তুমি এইটা হবা। এখন বিষয় হলো তোমার সামনে কিন্তু এসএসসি রেজাল্ট আছে, আবার এইচএসসি পরীক্ষা তুমি দিয়ে ফেলেছো। আর যারা সেকেন্ড টাইম, তোমরা কিন্তু অলরেডি জানো, তোমরা অভিজ্ঞ অনেক বেশি, তোমাদের জন্য আর বলার তেমন কিছু নাই। এখন যদি আমরা এই দুইটা রেজাল্ট সাপেক্ষে তোমাদের সামনে এই আলোচনাটা তুলে ধরি তাহলে তোমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সোহেব ভাইয়ের কাছে যদি আবারও আমি একটু প্রশ্ন করি যে হ্যাঁ আসলে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, একটা হলো মেডিকেল ইঞ্জিনিয়ারিং একটু আমরা আলোচনা করবো কারণ খুব কাছাকাছি, আর একটা হলো ভার্সিটিটা একটু আলাদাভাবে প্রস্তুতি আমরা নিয়ে থাকি। তো আসলে হলো মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর জন্য কারা প্রস্তুতি নিতে পারে বা কোন কোন ক্রাইটেরিয়া যদি ওর থেকে থাকে সেই ক্ষেত্রে ওর যাওয়া উচিত, আপনি যদি ভেঙে ভেঙে বলতেন। তো এখানে কিন্তু ভাই দুইটা বিষয় আসলে মেইন পয়েন্ট যেটা বলে দিয়েছে সেটা হলো, তোমার কাছে কিন্তু এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থাকবে। যদিও তোমরা যারা এখন পরীক্ষা দিছো তোমাদের কাছে এইচএসসি রেজাল্টটা না, বাট তোমাদের কাছে এসএসসি রেজাল্টটা আছে। আর সেকেন্ড টাইম তোমরা তো জানোই। এখন এখানে একটা বিষয় হলো যে তুমি এসএসসি রেজাল্টে দেখা গেছে যে আমরা যদি একটু মানে সব জায়গায় গুগল করে দেখি বা সার্কুলার দেখি বা বড় ভাইদের সাথে কথা বলে দেখি যে মেডিকেলে আমার ইচ্ছা, তাহলে মেডিকেলে কি জিপির উপরে কোনো মার্ক আছে কিনা, এবং আছে। সেটা হলো এসএসসি জিপির উপরে 50 মার্ক,
এইচএসসি জিপিএর উপরে 50 এটা গত বছর আর কি এটা গত বছর এটা হয়েছে, তো আশা করা যাচ্ছে এই বছর এটাই হবে। তো এখন এই যে মার্কটা জিপিএর উপরে যে মার্কটা আছে, এসএসসি তে তোমার যদি জিপিএ 5 থাকে তাহলে তুমি 50 এ 50 পাচ্ছ। বাদ বাকি যদি এইচএসসি দেখতেছো যে তোমার পরীক্ষাগুলো খারাপ হয়েছে, তো এই কারণে দেখা গেল যে তোমার জিপিএটা অনেক বেশি খারাপ হচ্ছে। কেমন যে 4.50 এর উপরে থাকলেও জিনিসটা ঠিক থাকে, যদি এর নিচে চলে যায় তাই না, এর নিচে গেলে আসলে অনেক মার্ক কাটা যায়, 5 মার্ক কাটা যায়, 5 মার্ক কাটা যাবে। তো তোমার রেজাল্টটা যদি এতটাই খারাপ হয়, মানে সেফেস্ট ফর মেডিকেল সবথেকে সেফ যেটা সেটা হলো এসএসসি এবং এইচএসসি তে A+ থাকা। মানে ওই যে অনেকের আছে যে 4.8 থাকেও অনেকের চান্স হয়েছে, বাট সেটা হলো এক্সেপশন, খুব রেয়ার কেস। এটা খুব অল্প সংখ্যক স্টুডেন্ট যারা পারছে, এই সংখ্যাটা খুবই কম। তো আমরা জানি যে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। তো এই জন্য আমরা এইটা টার্গেট রাখবো, যদি আমার যদি এইটুকু শিওর থাকি যে আমার A+ আসবে, 3টা A+ মিস গেছে বাট আমার 4 সাবজেক্ট টোটাল দিয়ে এভারেজ দিয়ে আমার A+ আসবে, বা 4.9 বা 4.8 থাকবে। মানে সব কথা আরেকটু যদি বলি, তুমি ধরো যে সর্বোচ্চ আমি বলি যে ফার্স্ট টাইমার এবং তোমার হয়তো 2-3 মার্ক কাটা যেতে পারে, এটা হয়তো সেভ হইতে পারে, কিন্তু 5 মার্ক বা এর বেশি এটা আসলেই একটা হলো কাল্পনিক। মানে এটা হলো তোমার মনে করো যে লাখে একজনের হতে পারে এমন। আরেকটা বিষয় হলো, আমি এখানে একটু অ্যাড করতে চাই সোহাগ ভাইয়ের সাথে, যে তোমরা অবশ্যই জানো যে মেডিকেলে বায়োলজিতে কিন্তু সার্কুলারে তুমি A+ পেয়েছো কি পাওনি, মানে সেটা তো একটা বিষয়। তারপর আরেকটা বিষয় আছে, তোমাকে বায়োলজিতে 4.5 হবে, বুঝতে পেরেছো? তার মানে গত বছর না 2022-23 সেশন আমার একটা স্টুডেন্ট ছিল, এখন হাজি দানেশে হলো ত্রিপলিতে পড়তেছে। তো ওর ক্ষেত্রে হয়েছিল যেটা, ও হলো প্রথম রেজাল্ট হলো 4.92 ছিল, 4.92, কিন্তু ওর বায়োলজিতে হলো A- ছিল, বায়োলজিতে A- ছিল। এখন ওর বাসার থেকে টার্গেট ছিল হলো মেডিকেলে পড়বে, এই জন্য আমার কাছেও পড়তেছিল উদ্ভাসের পাশাপাশি আর কি, আমি ওকে কেমিস্ট্রি আর বায়োলজিটা একটু দেখাইতাম। তো ও যখন চ্যালেঞ্জ করলো, ওর কিন্তু 5 চলে আসছে, পরবর্তীতে হলো A+ পাইছে, কিন্তু ওর এই বায়োলজি রেজাল্টটা কিন্তু A- ছিল, তার মানে 3.5 ছিল। আর ওই বছরই হলো কারেকশন করা হয়েছে যে বায়োলজিতে হলো 4 পয়েন্ট থাকতে হবে। সেই ক্ষেত্রে কি হয়েছে, ও কিন্তু প্রায় 1.5 মাস হলো মেডিকেলের প্রস্তুতি, মানে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি মেডিকেল দিচ্ছিল, যেহেতু বাসার থেকে একটা প্রেশার ছিল, কিন্তু ও কিন্তু পরীক্ষা দিতে পারে নাই। মানে ওর কিন্তু A+ ছিল, A+ থাকার পরেও সে মেডিকেলে পরীক্ষা দিতে পারে নাই। এখন কথা হলো, যেই সকল বোর্ডে বায়োলজি কোশ্চেনটা খুবই কঠিন হয়েছে বা উল্টাপাল্টা হয়েছে, বায়োলজি ঠিক ভালো হই, মানে তুমি ঠিক আছে তোমার প্রস্তুতি ভালো ছিল বা তোমার চিন্তা ছিল হলো মেডিকেলেই পড়া, কিন্তু তুমি বুঝেই ফেলছো যে তোমার A- আসবে, মানে A পাওয়াটা তোমার জন্য খুবই টাফ। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি মেডিকেলের প্রস্তুতি নাও, তাহলে কিন্তু রেজাল্টের আগ পর্যন্ত এই পুরো সময়টা তোমার নষ্ট হবে। তাহলে এই যে ওয়েস্ট আবার নতুন করে শুরু করতে গেলে কিন্তু তুমি কোনোটাই আর কি, মানে দুই কুলি হারাই যাবে আর কি, সহজ ভাষায়। তাহলে মেডিকেলে কারা প্রস্তুতি নিবা, আশা করি আমরা দুইজনে এখানে যদি ক্যাটাগরাইজ করে দেওয়া হয়, একটা কথা বলা হয়েছে সামারাইজ করলে, একটা যে তোমার জিপিএ যদি এমন আসে যে জিপিএ তে 10 গুণ করা হয় জিপিএ, ঠিক আছে? তো 10 গুণ করে যদি দেখো যে মানে 5 মার্কের বেশি যাচ্ছে, 5 মার্কও বেশি হয়ে যায়, 3 থেকে 5 ফার্স্ট টাইমার যারা আছে, হ্যাঁ ফার্স্ট টাইমার তাদের হলো 4 মার্কের উপর দিয়ে চলে যায় এই 8 মার্কটা, তাহলে না নেওয়াই বেটার তাদের জন্য। হ্যাঁ, আমরা পরে রাস্তা বলবো যে কোনটায় যাওয়া উচিত। দ্বিতীয়টা হলো যে যাদের দেখতেছো যে বায়োলজিটা স্পেসিফিক ভাবে খুব খারাপ হয়েছে, A- অনেক খারাপ কিন্তু, ঠিক আছে? তো 4 এর কম আসবে, মানে পরীক্ষা দিতেই তো পারবে না, খারাপ তো পড়ে বিষয়, তুমি A+ পাইলে পরীক্ষা দিতে তুমি এত খারাপ করছো যে তুমি কনফিডেন্ট যে আমি খুব খারাপ করব, তাই তুমি প্রিপারেশনটা নিও না মেডিকেলে, ঠিক আছে? এটা হলো তোমাদের ক্ষেত্রে যারা মেডিকেলে। এবং এরপরে ভাই ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা যদি আরেকটা, ওইটা আমরা বলতাম নাকি ইঞ্জিনিয়ারিং বলতে পারেন আর কি। আচ্ছা, নাকি মেডিকেল ওদের একবার বলে দিতে যে মেডিকেলে কি কি প্রিপারেশন নিবে আর কি এর পরিবর্তে। হ্যাঁ, নেওয়া যেতে পারে। তাহলে এখন কথা হলো যে যেহেতু তোমরা এই যে পরীক্ষা দেবা না বা দিতে পারতেছো না, সেই ক্ষেত্রে তোমাদের কাছে সবচেয়ে বেস্ট অপশন কোনটা? তাহলে এখানে যদি আমরা চিন্তা করি, মানে ওই দুইটার থেকেই বেস্ট অপশন হলো একটাই বের হয়, মানে তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়া উচিত না বা দিতে পারবা না, সেম ভাবে আমার মেডিকেল প্রস্তুতি দেওয়া উচিত না বা দিতে পারবা না, তোমাদের দুইজনদের ক্ষেত্রেই হলো সবথেকে বেস্ট অপশন হলো ভার্সিটি। কারণ যে শুরু থেকে হলো ভার্সিটির প্রস্তুতি নেয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100-র মধ্যে থাকার যোগ্য, যদি দুইটাতে A+ নাও থাকে আর কি। ডেডিকেটেডলি প্রিপারেশন, এইটা যে সোহাগ ভাই একটু আগে বলছিল যে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটির ক্ষেত্রে বলো দুইটাতে A+ না পায় হলো টপ করে, এটা হলো মানে এক্সেপশন না, এটা আর কি নরমাল জিনিস। আর একটা আমি বলতে চাই যে আরেকটা আন্ডাররেটেড ইউনিভার্সিটিতে আছে বাংলাদেশে, যেটা আমরা আন্ডাররেটেড অনেক বলা, সেটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। এটা আমরা অনেক আন্ডাররেটেড, বাট এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এটা মানে লেভেল বা এটা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই বলে আমরা বুঝতে পারি না যে এগ্রিকালচার সেক্টরটা যে কতটা এনরিচড বাংলাদেশে। ঢাকা ভার্সিটি তো অবশ্যই একটা মানে সম্মানজনক প্রতিষ্ঠান, কিন্তু এর সাথে কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার এটারও কিন্তু প্রিপারেশন নেওয়া যেতে পারে। এগ্রিকালচার কিন্তু মানে খুব মানে এখন তোমরা ইউটিউব ফেসবুক খুললেই এগ্রো ফার্ম, এই বিসমিল্লাহ এগ্রো, তারপর আরো কত, সবার একটা, সব ছেলে পেলে সবার স্বপ্ন যে আমার একটা গরুর ফার্ম থাকবে। তুমি একজন এগ্রিকালচারিস্ট থাকলে তোমারও গরুর ফার্ম হবে। তো এইগুলো বাস্তববাদী চিন্তা করতে হবে, ঠিক আছে? এই যে মানে আমরা স্রোতে গা ভাসাই দিচ্ছি, সবাই যাচ্ছে, আন্টির ছেলে যাচ্ছে, আন্টির মেয়ে যাচ্ছে, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। আমার আন্টিরা বাড়ির এসে আমার মাকে আমার বাবাকে বোঝাচ্ছে, আরে আপা এইখানে তো মানে সারটা ঠিক করে দিচ্ছে, আগে না করলে তো ব্যাস পাবেন না, কত নাটক, এত কিছু না। তুমি আগে চিন্তা করো তোমার কি অবস্থা,
তোমার তো সিট লাগবে, তোমার তো এখন তুমি দেখছো যে তোমার যে লেভেল তাতে তো তুমি কলেজে পাস করতে না, এখন তুমি যদি চিন্তা করো আমি বাংলাদেশে ফার্স্ট হবো, সেটা তো একটু অতিরিক্ত চিন্তা হয়ে গেল। তোমার যেটা হলো যে তোমার ক্যালিবার অনুযায়ী তোমার চিন্তা করতে হবে। তুমি যদি কনফিডেন্ট থাকো যে না আমি বাংলাদেশে ফার্স্ট হইতে পারবো, তাহলে সেইভাবে প্রিপারেশন নাও এবং টেকনিক্যালি নাও, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এটাও আমি একটু ক্লিয়ার করে দিই। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভাই প্রথমত যাদের বুয়েট স্বপ্ন ছোটবেলা থেকে, তারা আগে এইটুকু দেখো যে এ প্লাস তো পরের বিষয়, 90 আছে কিনা এভারেজ মার্ক। হ্যাঁ, মানে তোমরা জানো কিন্তু যে 18 থেকে 20,000 270 থাকা লাগবে, তিনটায় 90 করে 270 যেন হয়। হ্যাঁ, তাহলে এইটাই হলে তুমি প্রিলিতে ই করতে পারবা, মানে অ্যাপ্লাই করতে পারবে এবং প্রিলিতে বসতে পারবা। এর পরবর্তীতে তোমার মেইন পরীক্ষাটা হবে প্রি পাস করা। তবে ওদের জন্য একটা আশার বিষয় হলো এই বছর আসলে এসএসসি এর যে রেজাল্ট ছিল বা এইচএসসি এর যে হলো কোশ্চেনটা ছিল, মানে মনে হয় না যে হলো এভারেজ মার্ক আর কি, মানে জয় ভাই বললো যে 90 না থাকলে বিষয়টা এখন না, গত বছরের রিভিউ বলছি। তবে তুমি ধরে রাখো যে মোটামুটি ভালো করা লাগবে, তুমি টপ হলো 18 থেকে 20,000 এর মধ্যে থাকতে হবে। এটা বলে দেই যে তোমাদের এই যে ফিজিক্স, ম্যাথ আর কেমিস্ট্রি, তাই তো ভাই? হ্যাঁ, ফিজিক্স এই তিনটাই যেন এ প্লাস থাকে। আর ইংলিশটাও আমরা অ্যাড করে দিতে সাথে। হ্যাঁ, 20 এর মধ্যে এই হলো জিপিএ 5 যদি হিসাব করাই 5 5 5, এখানে যেন তোমার 20 থাকে আর কি। হ্যাঁ, আর বাদ বাকি এ প্লাস না থাকলে ইঞ্জিনিয়ারিং কিছু যায় আসে না। তোমার টোটাল যদি এ প্লাস না থাকে বাট এই যে চারটাই আছে তাইলেই হবে। তুমি মানে ইঞ্জিনিয়ারিং এর বিষয় হলো চারটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। বুয়েটের ক্ষেত্রে তুমি ধরে রাখো 20 কিন্তু 19 এ আর কি অ্যাপ্লাই করতে পারবে। এবার আসলে আরো রুয়েট আলাদা আলাদা এটা হলো 18 পর্যন্ত আর কি অনেক সময় আরো নিয়ে যাবে। হ্যাঁ, এবার প্রতি বছর যেহেতু সিকিউরিটির কারণে জিনিসটা আরো বেশি টাফ হয়ে গেছে, এখন জিনিসটা ইজি হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, ঠিক আছে? এইখানে আমার মনে আমি একটা বিষয় অ্যাড করলে খুব ভালো হবে, সেটা হলো ধরলাম আমি কারোর প্লাস আসছে, এইটাতেও 20 আছে, হ্যাঁ মার্কও ভালো আছে, সে বুয়েটে হলো এলিজিবল হবে। এখন সেই ক্ষেত্রে কাদের হলো এই বুয়েটে পরীক্ষা দেওয়া উচিত না আমার কাছে মনে হয়। স্বপ্ন হলো ইঞ্জিনিয়ারিং, তারপর হলো সব ক্রাইটেরিয়া তার ফুলফিল আছে, এরপরেও কার উচিত না। কারণ কি এইচএসসি তে এ প্লাস পাওয়া যে খুব বেশি কঠিন এমন না, যদি টেকনিক্যালি প্রস্তুতি নেওয়া যায়, কেউ যদি চিন্তা করে ওইভাবে একটু গুছিয়ে পড়ে কিন্তু এ প্লাস সহজে পাওয়া যায়, ভালো নাম্বারও পাওয়া যায়। কিন্তু যারা একাডেমিক লাইফে হলো তোমরা বেসিকটা ক্লিয়ার করো নাই, সহজ কথায় যদি আমি বলি, তোমার যদি একাডেমিক লাইফ থেকে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন প্যাটার্ন থাকে সেটা সম্পর্কে যদি একটা ভালো ধারণা না থেকে থাকে, এবং তুমি যদি গাণিতিক সমস্যাগুলো সহজ ভাষায় যদি আমি বলি, কেমিস্ট্রি এবং ফিজিক্স আর ম্যাথে তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস অলরেডি আছে, ম্যাথ তো মানে প্র্যাকটিসই আর কি, তো ফিজিক্স আর কেমিস্ট্রির যদি তুমি গাণিতিক পার্টটাতে দক্ষ হয়ে না থাকো কিন্তু তুমি সব ক্রাইটেরিয়া ফুলফিল করছো, আমার ব্যক্তিগত মানে পরামর্শ থাকবে যে তোমার এই লাইনে আসা উচিত। হ্যাঁ, এটা ঠিক। কারণ এইখানে হলো প্রচুর পরিমাণে এখানে কোশ্চেন গুলো খুবই ট্রিকি হয়, তোমাকে ধরতে হবে মানে জিনিসগুলো, যে তুমি সূত্র জানলেই হবে না মুখস্থ করে, সূত্র প্রতিপাদন তোমাকে জানতে হবে। তুমি আগে এটা দেখো তুমি 7 যোগ 8 কত হয় সেটা তুমি মুখে মানে হিসাব করতে পারতেছো কিনা, এই বেসিক একটু ক্লিয়ার আছে কিনা, এই যে ভাই যেটা বললো বেসিক ক্লিয়ার। বিষয়টা হলো বেসিক ক্লিয়ার পাশাপাশি তোমার যদি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা থেকে থাকে তাইলেই তুমি ইঞ্জিনিয়ারিং এ আসবে। তোমার যদি সবকিছু ঠিক আছে, তোমার এটাই চয়েস, তোমার বাসারও এটা চয়েস, কিন্তু দেখা গেছে যে তুমি প্রতি ক্ষেত্রে ইয়ার চেঞ্জ পরীক্ষায় গাণিতিক সমাধানে ধরা খাইছো, অনেক টাইম লাগে, এইচএসসি তো তুমি মানে ধরা খেতে খেতে বেঁচে গেছো, বা এখনো তোমার মনে হচ্ছে তুমি আসলে এই বিষয়ে তোমার মধ্যে উইকনেস কাজ করছে, দুর্বলতা কাজ করছে, তো তোমার ভাই আমি দয়া করে বলছি তুমি এইদিকে এসো না। কিন্তু তুমি যদি এই যে ভালো করছো, সব ক্রাইটেরিয়া ফুলফিল করছো, এই কনফিডেন্সটা নিয়ে যদি তুমি ভার্সিটিতে চলে যাও, জাস্ট ফিজিক্সটা যদি তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপ একটু বুঝে বুঝে সলভ করতে পারো, তাহলে তুমি অবশ্যই অনেক ভালো করতে পারবা। তোমার জন্য ভার্সিটি হলো সবথেকে ভালো জায়গা, মানে তুমি ওই যে টপ 100 200 500 এর মধ্যে থাকতে পারবা। কিন্তু তুমি যদি ভুল ক্রমেও ইঞ্জিনিয়ারিং এর সিদ্ধান্ত নাও, ওইখানে সিট খুবই কম, ওইখানে অনেক স্টুডেন্ট আছে যারা ক্যালকুলেশন অনেক বস, একটা কলেজে তো 500 সিট দখল করে রাখে। যদি আমরা নটর ডেমের কথা বলি, ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে প্রায় 400-500 সিট ওরাই দখল নিয়ে থাকে। তো তোমাকে কিন্তু পুরো সিদ্ধান্তটা বাস্তবিক নিতে হবে। তুমি যদি বাস্তবিকভাবে নাও, একটা জায়গাতে তুমি অবশ্যই ভালো করতে পারবে। আর অ্যাডমিশন টাইম এমন সময়, এই টাইমটাতে যদি তুমি পুরো দমে কাজে লাগাইতে পারো, ফুল ফোকাস থাকো, ডেডিকেটেড থাকো এবং গাইডলাইন সুন্দর হয় এবং তোমার প্রস্তুতি যদি গোছানো হয়, তাহলে তুমি চাইলেই কিন্তু এই টাইমে টপ করতে পারবে। যেমন হলো তোমাদের যে এই যে প্র্যাকটিক্যালের যে টাইমটা চলতেছে, এই টাইমটা হলো এই যে আজকে এক্সাম হয়ে গেছে, তো এরপরে যে 31 তারিখ মতো প্র্যাকটিক্যাল, এই ভিতরে কিন্তু কোনো কোচিং, কোনো অনলাইন প্ল্যাটফর্ম ক্লাস শুরু করবে না কোনো ভাইয়া। ওই শুরু করলেও এটা জাস্ট তোমাদেরকে একটু হাইপ করানোর জন্য, যাতে তোমরা আগে ভর্তি হও। তো তোমরা এইখানে এই 11 দিন ভাবো, লোকজনের সাথে কথা বলো, ফ্যামিলি মেম্বারের সাথে বসো, এক্সামটা কেমন দিছো চিন্তা করো, এগুলো চিন্তা করে আগে ডিসিশন নাও যে তুমি কিসের প্রিপারেশন নিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বাকিটা আসতেছে যে সহজ হবে কি কঠিন হবে, পরীক্ষা দিতে কি পারবো না, সার্কুলারগুলো কেমন ছিল আগের বছরে, এই প্রত্যেকটা বিষয় ঠিক আসবে, বাট তোমার আগে এখন এই ডিসিশনটা নেওয়া গুরুত্বপূর্ণ বাস্তবিকভাবে। ভাই যেটা বললো যে ভার্সিটি নাকি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? যদি মনে হয় যে না আমি পারবো, তাহলে তোমার যেটা স্বপ্ন ছিল সেটা দেখো, যদি তোমার রেজাল্ট ফুলফিল করে কিনা, তাইলে হয়ে গেল। তো আশা করি আর কিছু বলার আছে। আরেকটা যে বুঝাচ্ছিলাম যে রেজাল্ট দিকে 2 মাস পরে, তুমি 2 মাস পরে যে চেঞ্জ করে ফেললে যে না এটা চেঞ্জ করতেছি, তাইলে কিন্তু পুরো লস। এবছর
মানে ফার্স্ট টাইম পুরোপুরি হবেই না, কারণ ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে ভাই, তুমি ডিসেম্বরে পরীক্ষা দিবা, পরীক্ষা মেডিকেল হয়ে যাবে, ঢাকা ইউনিভার্সিটি হয়ে যাবে, অন্যগুলো যদি নির্বাচনের পরেও নাই, দেশের যে পরিস্থিতির যে অবস্থা, আর যখন একটা দুইটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে যাবে, বন্ধুরা যখন চান্স পাবে, আশেপাশের পরিবেশের লোকজনের কথা শোনার পরে তোমার ভিতরে সেই স্পৃহা থাকবে না যে তুমি পড়বা। তো মেইন টাইম এই 3 মাস, আর তার ভিতরে রেজাল্ট খেয়ে দিতে পারে। তো রেজাল্ট যাতে মানে আশানুরূপ হয় এবং প্রিপারেশনের জন্য স্মুথ থাকে, এই জন্য 3 মাস মানে রিল্যাক্সে পড়ার জন্য সিদ্ধান্তটা বাস্তবিক হবে। তো আশা করি আমরা তোমাদের মানে ওয়েগুলো দেখাইছি, আমরা কিন্তু তোমাদের কাউকে ব্যক্তিগত কোনো পরামর্শ দেই নাই। তুমি আসো, তুমি আমাদের পুরো আলোচনাটা যদি হ্যাঁ শুনে থাকো, তাহলে আমরা মানে ধরে রাখতে পারি যে তোমরা বুঝতে পেরেছো। এখন কথা হলো, তোমরা যদি চাও আমাদের সাথে হলো মানে যোগাযোগ করে তোমার কন্ডিশন গুলো আলোচনা করে তুমি একটা প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে হলো যোগাযোগ করতে পারো। আমাদের হলো তোমার পেজে, নোমর একাডেমির পেজে তোমরা যে কোনো সময় যদি মেসেজ দাও, আমরা সবসময় তোমাদেরকে সহযোগিতা করবো, এবং আমাদের নাম্বারও দেওয়া থাকে, তোমরা চাইলে আমাদের সাথে মানে সরাসরিও যোগাযোগ করতে পারো। আমরা চাই, নোমর একাডেমি সবসময় চাই যে শিক্ষার্থীরা ভালো করুক। আমাদেরও কোর্স আছে, আমরা কিন্তু তোমাদের একবার বলি না এই ভিডিওতে যে আমাদের অমুক কোর্সে তোমরা ভর্তি হও। আমরা কিছু কিছু ভিডিও এই উদ্দেশ্যে করি যাতে আমরা একটা ফেয়ার তোমাদের ধারণা দিতে পারি, যাতে তোমাদের অ্যাডমিশন লাইফটা অনেক বেশি স্মুথ হয় এবং তোমরা মানে ওই গাইডলাইন শূন্য মনে না করো। আমরা কিন্তু ফেয়ার গাইডলাইনটাই তোমাদেরকে দিয়ে থাকি, এবং তোমাদেরকে আমরা কথা দিচ্ছি, আজকে তোমাদের পরীক্ষা শেষ হলো এবং প্রথম ভিডিও হয়তো তোমরা এটা পাচ্ছ, তো এই সামনে তোমাদের মানে বিশেষ করে 25 ব্যাচ এবং সেকেন্ড টাইম যারা 24 ব্যাচ আসো, পুরো টাইম আমাদের প্রত্যেকটা কোর্সের পাশাপাশি আমরা পুরো সময় তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে গাইডলাইন দিয়ে যাবো, এবং এটা সম্পূর্ণ ফ্রিতেই আমরা দিয়ে যাবো। তো তোমরা সকলেই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যে কোনো সময় আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে। সবাই এই পর্যন্ত, সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।